ওকে, তো সবাই যুক্ত হয়ে যাও দ্রুত। কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একজন একটু বললো। ওকে, তো শুরু করি আমরা আমাদের ডাটা কমিউনিকেশনের প্রথম চ্যাপ্টার, ডাটা কমিউনিকেশন বেসিক। অর্থাৎ ডাটা কমিউনিকেশনের জন্য বেসিক যেই টার্মগুলো আমাদের প্রয়োজন, সেই বেসিক টার্মগুলো নিয়েই এই চ্যাপ্টারটি। তো বেসিক টার্ম বলতে কি বোঝানো হচ্ছে, যে আমাদের একটা কমিউনিকেশন করতে গেলে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব, যে টার্মগুলোর সাথে আমরা বারবার ব্যবহার করব, সেই জিনিসগুলো মানে আসলে কি বোঝাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে মূলত কি বোঝানো হচ্ছে? কমিউনিকেশন বলতে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ, তাই না? বাংলা করলে একদম সোজা বাংলা আসে, যোগাযোগ। অর্থাৎ যোগাযোগ বলতে কি, যে আমরা যখন একজন আরেকজনের সাথে মনের ভাবটা প্রকাশ করি, সেটাকে আমরা কি বলি? ভাষা বলি। তো এই ভাষার মাধ্যমে হোক বা আকার ইঙ্গিতের মাধ্যমে হোক বা যেটার মাধ্যমেই হোক, আমরা যখন একজনের থেকে আরেকজনের কাছে কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে, সেটা হোক ইশারার মাধ্যমে। আমি যদি বলি, তোমরা কি বুঝবা? থামো, মানে আমি বলতে থামাইতে যাচ্ছি, আমি কোনো কিছু বলতে চাচ্ছি। তো যে কোনোভাবে আকার ইঙ্গিত হোক, কথার মাধ্যমে হোক, কোনো মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আমরা যখন কোনো কিছু শেয়ার করি একজন আরেকজনের সাথে, সেটাকেই আমরা বলতেছি কমিউনিকেশন। ঠিক আছে? এরপরে আমাদের কমিউনিকেশনের আমাদের মূলত যেই কমিউনিকেশনটা নিয়ে আমাদের পুরো সাবজেক্টটি, সেটির নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন। অর্থাৎ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করি, সেই মাধ্যম সহকারে আমাদের টোটাল সিস্টেমটাকেই আমরা বলতেছি ডাটা কমিউনিকেশন সিস্টেম। তো এই ডাটা কমিউনিকেশন মূলত আমরা ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে করে থাকি। যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন করে, সেটাকে আমরা ইলেকট্রনিক কমিউনিকেশন বলতেছি। তো ডাটা কমিউনিকেশন, ইলেকট্রিক কমিউনিকেশন, এই সকল কমিউনিকেশনগুলো মূলত কয়েকটা টার্মের উপরে নির্ভর করে আর কি। কেমন? যে আমাদের একটা কমিউনিকেশন করতে হলে একটা আমাদের সোর্স থাকা লাগবে, সেই সোর্সে আমার নির্দিষ্ট কিছু কমিউনিকেশন কন্টেন্ট থাকা লাগবে, যে কন্টেন্টটাকে আমি কমিউনিকেট করব বা ট্রান্সফার করব। একটা মিডিয়া থাকা লাগবে, যে মিডিয়ার মাধ্যমে আমি সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো। সেন্ডার থেকে রিসিভারে পাঠানোর পরে একটা রিসিভার থাকা লাগবে, যেটা সেটা রিসিভ করবে আর কি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো কমিউনিকেশনের টার্মিনোলজি বা কমিউনিকেশনের পরিভাষা বলতে যে জিনিসটা বোঝানো হয়, যে আমাদের কমিউনিকেশন করতে কোন কোন বিষয়গুলো প্রয়োজন আর কি। ঠিক আছে? কমিউনিকেশন টার্মিনোলজি বা কমিউনিকেশন করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমরা এটা এভাবে বলতে পারি, যে আমরা কমিউনিকেশন করার জন্য যে আমরা কমিউনিকেশন করার জন্য, আমাদের কমিউনিকেশনকে প্রকাশ করার জন্য যেই মিডিয়া, যেই টার্মিনোলজিগুলো বা যেই মাধ্যমগুলো বা যেই অর্থটা প্রকাশ করি, সেই বিষয়গুলোকে,
প্রকাশ করার মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে আমরা বলতেছি কমিউনিকেশন টার্মিনোলজি। অর্থাৎ আমাদের কমিউনিকেশন করার জন্য যে টার্মগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে বোঝানো হচ্ছে। তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিগন্যাল। সিগন্যাল বলতে কি, যে আমরা নর্মালি আমাদের যে ডাটাগুলো আমরা কমিউনিকেট করতে চাচ্ছি ডাটার মাধ্যমে, সেই ডাটাগুলো হতে পারে অডিও, হতে পারে ভিডিও, টেক্সট বা অন্য কোনো ডাটা। তো এই ডাটাগুলোকে আমরা ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারি না, ডাটাগুলোকে কোনো একটা মিডিয়ার মাধ্যমে আমাদের পাঠাতে হবে, হতে পারে আমাদের ওয়্যারলেস, ওয়্যার, যে কোনো কিছু। তো এই যে মিডিয়াটা কি ডাটা ট্রান্সফার করে, সেটা মানে সিগন্যাল। মিডিয়া সবসময় সিগন্যাল ট্রান্সফার করে, সেটা হতে পারে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। তো এই সিগন্যালকে আমরা কি বলতেছি, তো আমাদের যে ডাটাটা ছিল সেই ডাটাটাকে আমাদের ফার্স্টে করতে হবে কি, কোনো একটা সিগন্যালে কনভার্ট করতে হবে। সেটা হতে পারে আমাদের অ্যানালগ সিগন্যাল, হতে পারে ডিজিটাল সিগন্যাল। তো এই সিগন্যালে কনভার্ট করে দেন তারপরে আমাদের কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে সিগন্যালটাকে ট্রান্সফার করব, দেন রিসিভার ইন্ডিয়া আবার সেই সিগন্যালটাকে আবার ডাটাতে কনভার্ট করবে আর কি। তো সিগন্যালটা কি, সিগন্যালটা হচ্ছে আমাদের কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে ডাটাকে ট্রান্সফার করার একটা মাধ্যম। সিগন্যাল আমরা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কি, যে সিগন্যালটা সময়ের সাথে কন্টিনিউয়াস, অর্থাৎ সময়ের সাথে কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, সেই সিগন্যালটাকে আমরা বলতেছি অ্যানালগ সিগন্যাল। যেমন আমার একটা সিগন্যাল, এটাকে সাইন ওয়েভ বলা হয় বা সাইনোসোডাল ওয়েভ বলা হয়। এই সিগন্যালটা আমার এখান থেকে শুরু করে কোনো ব্রেক নাই, মানে এরকম কোনো বাঁকা অংশ নাই, সবগুলো হচ্ছে কি একটা ফ্লোতে, একটা তরঙ্গের মতো করে পার হচ্ছে। তো এই ধরনের সিগন্যালগুলোকে বলা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আবার আমাদের ডিজিটাল সিগন্যালের কথা যদি বলি, নির্দিষ্ট দুটি স্টেট, হয় হাই বা লো, এগুলোকে বলতেছি আবার ডিজিটাল সিগন্যাল। তো অ্যানালগ, ঝাপসা দেখাচ্ছে না, আচ্ছা এক সেকেন্ড। এবার ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এই প্রথমটা গেল হচ্ছে কি সিগন্যাল, ঠিক আছে। তো এই সিগন্যালটা নর্মাল টার্ম, যে সিগন্যাল হচ্ছে কি, যে আমাদের কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে আমাদের ডাটাটাকে ট্রান্সফার করার জন্য ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করা লাগে। তো এই ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করলে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের সিগন্যাল। তো সিগন্যালটা হতে পারে অ্যানালগ, হতে পারে ডিজিটাল। সিগন্যালের একটা ফর্ম হচ্ছে কি, তারপরে আসতেছে আমাদের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে বা অ্যামপ্লিটিউড যেটাই বলো, তো এই অ্যামপ্লিটিউডটা কি, যে আমাদের একটা সিগন্যাল, দেখো এই সিগন্যালটা যদি এখান থেকে শুরু করে সিগন্যালটা তার পজিটিভ দিক, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। তো পজিটিভ দিকে একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় যাচ্ছে, এরপরে আবার নেগেটিভ দিকে একটা নির্দিষ্ট পরিমাণ নিচের দিকে যাচ্ছে, আবার সেমভাবে পজিটিভ দিকে নির্দিষ্ট উচ্চতে যাচ্ছে, আবার সেমভাবে নেগেটিভ দিকে নির্দিষ্ট নিচুতে যাচ্ছে। তো পজিটিভ দিকে সর্বোচ্চ অথবা নেগেটিভ দিকের সর্বোচ্চ উচ্চতাকে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বলতেছে। তো কি, তোমাদের বইতে শুধু অ্যামপ্লিটিউড লেখা আছে, বাট বিষয়টা হবে কি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। তো তোমার বলা হচ্ছে কি, যে আমার একটা সিগন্যালের পজিটিভ দিকের সর্বোচ্চ অথবা নেগেটিভ দিকের সর্বোচ্চ যে দূরত্ব বা যে উচ্চতা অতিক্রম করে সেটাকেই বলা হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড। তো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। আমি যদি বলি এই পজিশনে তার অ্যামপ্লিটিউড কত, এই সিচুয়েশনে সে এতটুকু দূরত্ব রেখেছে, এটাই তার অ্যামপ্লিটিউড। এই পজিশনে এটা তার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড এবং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, জিনিস দুইটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এরপরে আসে ইন্টারেস্টিং টার্ম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতেছে কি, যে একক সময়ে একটা সিগন্যাল তার যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটাকেই বলতেছে তার ফ্রিকোয়েন্সি। এখন সাইকেল বলতে কি বোঝানো হচ্ছে,
ঠিক আছে, বলতেছে কি যে একক সময়ে একটা সিগন্যাল যতগুলো সাইকেল সম্পূর্ণ করতেছে সেটাকে তার ফ্রিকোয়েন্সি বলতেছে। তো আমরা সাপোজ ধরলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 সেকেন্ড, মানে এভাবে একটা সেকেন্ড সময় অতিক্রম করলো। তো একটা সেকেন্ড সময় অতিক্রম করলে এখানে সাইকেলটা কিভাবে, এই যে এখান থেকে যাত্রা শুরু করছে জিরো অবস্থা থেকে, এটা হচ্ছে জিরো অবস্থা, এটা পজিটিভ এটা নেগেটিভ, সেই জিরো অবস্থা থেকে শুরু করে এই যে সবচেয়ে উপরে গেল, যায় আবার নিচে গেল, নিচে যায় আবার সেম পজিশনে আসলো, এই যে একটা চক্র সম্পূর্ণ করলো, এই চক্র সম্পূর্ণ করে যে পজিশনে আসলে এটাকে বলতেছে এক সাইকেল। আবার সেমভাবে এখান থেকে শুরু করে ওপরে এবং নিচে যায়, আবার এখানে সে সম্পূর্ণ করে, এটা হচ্ছে 2 সাইকেল। এভাবে প্রত্যেকবার যে নির্দিষ্ট প্যাটার্নে সে গাচ্ছে, যে জায়গা থেকে শুরু করছে সে জায়গায় যায়, সে প্যাটার্নটা শেষ হচ্ছে আর কি। তো এরকম প্রত্যেকটা সাইকেলকে আমরা এক সাইকেল ধরতেছি আর কি, চক্রকে। তো এটা এক সাইকেল, এটা এক সাইকেল এবং এটা এক সাইকেল। তো বলতেছে কি এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ করতেছে সেটাকে তার অ্যাম্প্লিটিউড ফ্রিকোয়েন্সি বলতেছে। তো ফ্রিকোয়েন্সি কি, এখানে একটা দুইটা এবং তিনটা এতটুকু সময়, এটা টোটালটা যদি হয় 1 সেকেন্ড, তাহলে এক সেকেন্ডে সে 3টা সাইকেল সম্পন্ন করতেছে। ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। হার্টজকে আমরা এইচ জেড দ্বারা প্রকাশ করে থাকি আর কি, ঠিক আছে। তো হলো কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি একক সেকেন্ডে। এখন সাপোজ আমরা যদি সেকেন্ডটা একটু কমাই দিই, সাপোজ আমাদের এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড, তাহলে কি হবে, এই পর্যন্ত একটা সাইকেল সম্পন্ন করলো, এ পর্যন্ত 2টা সাইকেল সম্পন্ন করলো এবং তৃতীয় সাইকেলের অর্ধেক পর্যন্ত গেল আর কি। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি হবে, ফ্রিকোয়েন্সিটা তখন হবে 2.5 হার্টজ। অর্থাৎ সম্পর্কটা হচ্ছে সময়ের সাথে, একক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ মানে যে পরিমাণ সে সাইকেল সম্পন্ন করলো যতগুলো, ততই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়েভ লেন্থ আর একটা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। তো টাইম পিরিয়ড জিনিসটা কি, যে একটা সাইকেল সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন তাকেই আমরা বলতেছি টাইম পিরিয়ড, ঠিক আছে। একটা সাইকেল সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন, দেখো এতটুকু যদি হয় আমার হচ্ছে 1 সেকেন্ড, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এটা যদি হয় 1 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ডে সে 2.5টা সাইকেল সম্পন্ন করছে। তাহলে তার একটা সাইকেল সম্পন্ন করতে কতটুকু সময় লাগছে, তাহলে আমাদের এই যদি এই টোটালটাকে অর্থাৎ 1কে যতগুলো সাইকেল সম্পন্ন করছে সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে চলে আসবে না। অর্থাৎ টোটালটা হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সম্পন্ন করছে 2.5 সাইকেল, এটা দিয়ে ভাগ দিলেই আমার টোটাল কতগুলা মানে এক্সট্রা সাইকেল সম্পন্ন করতে কতটুকু সময় লাগছে সেটা বের হয়ে আসতেছে, সহজ হিসাব। তো এখানে এই 2.5টা কি, আবার 2.5টা হচ্ছে আমার আবার ফ্রিকোয়েন্সি। তাহলে এই আমাকে টাইম পিরিয়ডকে আবার আমরা টি দ্বারা প্রকাশ করি। তো টি ইজ ইকাল টু 1/, এটা কি আমাদের ফ্রিকোয়েন্সি, 1/f লিখতে পারি আর কি। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড একজন আরেকজনের ব্যস্তানুপাতিক আর কি। আমরা আবার টাইম পিরিয়ডকে যদি আবার ফ্রিকোয়েন্সি দিয়ে আবার ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু আমরা লিখতে পারি না, এফ ইজ ইকাল টু 1/t, বড় হাতের টি হবে, ছোট হাতের টি দিয়ে টাইম ইয়ে করে ডিনোট করে এবং বড় হাতের টি দিয়ে টাইম পিরিয়ড ডিনোট করে। তো টাইম পিরিয়ডটা কি, যে একটা সাইকেল সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন তাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। গেল ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড। আর ওয়েভ লেন্থ হচ্ছে দৈর্ঘ্য। টাইম পিরিয়ডের একক হচ্ছে সেকেন্ড, ফ্রিকোয়েন্সির একক হার্টজ, এবং এরপরে আসতেছে ওয়েভ লেন্থ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা সাইকেল সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, লেন্থ দৈর্ঘ্য। তো একটা সাইকেল অতিক্রম করতে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে তার ওয়েভ লেন্থ। তার একটা ওয়েভের অর্থাৎ তার তরঙ্গের যে দৈর্ঘ্যটা সেটাকে বোঝানো হচ্ছে। এখন এই ওয়েভ লেন্থটা আবার ফ্রিকোয়েন্সির সাথে একটা সম্পর্কিত। ওয়েভ লেন্থ যদি ছোট হয়, দেখো আমার সেকেন্ড তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার একটা সেকেন্ড, এখন সে যদি ওয়েভ লেন্থটা যদি বড় হয় তাহলে কি হবে, আমার ফ্রিকোয়েন্সি কম হবে। কারণ আমার ওয়েভ লেন্থ বড় মানে হচ্ছে ওয়েভ লেন্থটা
তৈরি হতে আমার সময় নিচ্ছে বেশি। এরকম না হয়ে আমার ওয়েভলেন্থটা যদি আমি এখানে আরেকটা ডিনোট করি, আমার ওয়েভলেন্থটা যদি এরকম হইতো, তাহলে আমার একটা সাইকেল সম্পন্ন করছে কোথা থেকে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা, 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 এ পর্যন্ত একটা। তো দেখা যাচ্ছে কি যে আমার সেম 1 সেকেন্ড সময়ে আমার অনেক বেশি ফ্রিকোয়েন্সি আসতেছে। কিসের কারণে? ওয়েভলেন্থ ছোট হওয়ার কারণে। তো ওয়েভলেন্থ যদি ছোট হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, আর ওয়েভলেন্থ যদি বড় হয় ফ্রিকোয়েন্সি কম হবে আর কি। তাহলে টাইম পিরিয়ড যেমন ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক, ওয়েভলেন্থও ফ্রিকোয়েন্সির সাথে ব্যস্তানুপাতিক। ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো সিগন্যাল, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জানাতে পারো। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই। এই যে কমিউনিকেশন টার্মিনোলজি, অর্থাৎ কমিউনিকেশনকে প্রকাশ করার জন্য যে টার্মগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো আমরা দেখতেছি। এর পরের যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে স্পেকট্রাম, ঠিক আছে? এরপরে আছে ব্যান্ডউইথ, থ্রুপুট, প্রপাগেশন, ডিলে, প্রপাগেশন টাইম, নয়েজ। ওকে, একটা একটা করে বলি। স্পেকট্রাম, স্পেকট্রাম জিনিসটা কি? স্পেকট্রাম হচ্ছে আমাদের একটা সিগন্যাল যে মিডিয়ার মধ্যে দিয়ে যায় সেই মিডিয়াটাকেই বলা হচ্ছে স্পেকট্রাম। যেমন ধরো আমার বিভিন্ন ধরনের রেডিও মাধ্যমে অর্থাৎ তরঙ্গ মাধ্যমে আমাদের যখন এফএম, অর্থাৎ আমাদের এফএম রেডিও যখন আমরা চালাই, এফএম রেডিওর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। ওই রেঞ্জের ভিতরেই আমার এফএম এর যে যত ধরনের রেডিও চ্যানেলগুলো আছে সেই রেডিও চ্যানেলগুলো ওই যেমন 88.0, 98.4 এরকম বিভিন্ন ধরনের রেডিও চ্যানেলের কথা বলে না, এটা কিন্তু আমাদের একটা ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সিতে যখন আমার সিগন্যালটা রাখবো তখন ওই এফএমে যেটা চালানো হচ্ছে সেটা আমার ফোনে বা রেডিওতে সেই জিনিসটা আসবে আর কি। তো এটা হচ্ছে এফএমগুলো চলে কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। আবার আমাদের ওয়াইফাই, আমরা যে ওয়াইফাই ওয়্যারলেসভাবে যে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করি বা কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকি, সেটাও কি করা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জেই কিন্তু সেই জিনিসটা অপারেট করা হচ্ছে। তো এরকম আমাদের ওয়্যারলেসলি যেই রেঞ্জের মধ্যে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করে থাকে আর কি, যে মিডিয়ার মধ্যে দিয়ে, সেগুলোকেই বলা হচ্ছে স্পেকট্রাম। এরপর আসতেছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট মিডিয়ার মধ্য দিয়ে যে আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের যখন ওয়্যারলেসলি কোনো ডাটা ট্রান্সফার করি বা আমাদের ওয়্যার্ড যেটাই হোক, তো আমরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ডাটাগুলোকে ট্রান্সফার করি। ফ্রিকোয়েন্সির আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের পার্থক্যটাকে বোঝানো হচ্ছে ব্যান্ডউইথের মাধ্যমে। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলি, সাপোজ ধরো এই একটা রাস্তা, তো বলা হলো আমার কিছু ট্রান্সপোর্ট করার জন্য কিছু আমার মালামাল আছে, সেই মালামালগুলোকে আমার ট্রান্সপোর্ট করতে হবে। তো ট্রান্সপোর্ট করার জন্য আমার রাস্তার লিমিট হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, অর্থাৎ এই রাস্তার মধ্যে দিয়েই আমি ট্রান্সফার করতে পারবো। এখন এটা হচ্ছে ব্যান্ডউইথ, অর্থাৎ আমার এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। এই ব্যান্ডের ভিতর দিয়ে যখন আমি ট্রান্সফার করব তখন আমার ডাটাটা সুন্দরভাবে যাবে আর কি। তো এখন এই আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের পার্থক্য যেটা, সেটাই হচ্ছে আমার রাস্তা। অর্থাৎ ব্যান্ডউইথকে আমরা রাস্তার সাথে তুলনা করতে পারি। যেমন আমরা বলি যে আমার ওয়াইফাই যখন আমরা ব্রডব্যান্ড কানেকশন নিই, ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় বলি যে আমার ব্যান্ডউইথ কত, তখন বলে যে 10 Mbps ব্যান্ডউইথ, বলে 15 Mbps ব্যান্ডউইথ,
এটা মানে হচ্ছে কি আমার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আমার ডাটা ট্রান্সফারের এত এমবিপিএস, মানে 0 থেকে শুরু করে 15 এমবিপিএস পর্যন্ত, এটা হচ্ছে আমার ব্যান্ডউইথ। তো এই রেঞ্জের মধ্যে আমার ডাটাটা, মানে এই ব্যান্ডউইথে আমার ডাটাটা আসবে আর কি। তো সিমিলার টাইপের কনসেপ্ট যে আমার যখন একটা সিগন্যাল, ওটা হচ্ছে ডাটার ক্ষেত্রে আর এটা হচ্ছে সিগন্যালের ক্ষেত্রে। তো সিগন্যালের ক্ষেত্রে আমার হার্টজ দ্বারা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাউন্ট করা হয়। তো আমার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ধরো আমার 1000 আর এটা হচ্ছে আমার 300, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে এই যে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের যে পার্থক্য, তাহলে এই যে 700 হার্জ, এই 700 হার্জ হচ্ছে আমার ব্যান্ডউইথ, অর্থাৎ আমার এই রাস্তা দিয়ে আমি ডাটাগুলো ট্রান্সফার করতে পারবো। এখন সাপোজ আমার গাড়ি আছে 4টা, আমার এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, আরও একটা গাড়ি আছে, বাট আমার যে ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথের মাধ্যমে আমি একসাথে 3টা গাড়ি আমি ট্রান্সফার করতে পারবো আর কি। তাহলে আমার গাড়ি 4টা থাকলেও আমার যেহেতু ব্যান্ডউইথ এই 3টা গাড়ি ট্রান্সফার করার জন্য, অর্থাৎ আমি 4টা গাড়ি একত্রে ট্রান্সফার করতে পারবো না আর কি। অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে আমার সিগন্যাল ট্রান্সফারের একটা রেঞ্জ, আপার লিমিট এবং লোয়ার লিমিট। এই আপার লিমিট এবং লোয়ার লিমিট এই রেঞ্জের ভিতরেই আমার যা ডাটা আছে সেগুলো ট্রান্সফার করা লাগবে আর কি। তো এটাই হচ্ছে ব্যান্ডউইথের কনসেপ্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে থ্রুপুট, ঠিক আছে? তো থ্রুপুট কি? সাপোজ এই হচ্ছে আমার ব্যান্ডউইথ, তো এই ব্যান্ডউইথের মধ্যে দিয়েই আমার ডাটা ট্রান্সফার হবে। তো থ্রুপুট হচ্ছে যে আমার ডাটাটা কত দ্রুততার সাথে আমি ট্রান্সফার করতে পারতেছি, পাঠানো যায় তার পরিমাণ। অর্থাৎ আমি সাপোজ আমার রাস্তা আছে 3টা গাড়ি যাওয়ার রাস্তা, 3টা গাড়ি যাওয়ার রাস্তা দিয়ে আমি যদি চাই আমি শুধুমাত্র একটা গাড়ি দিয়ে আমি একটা গাড়িও নিয়ে যেতে পারবো, আমি চাইলে 2টা গাড়িও ট্রান্সফার করতে পারবো, আমি চাইলে 3টা গাড়িও একসাথে ট্রান্সফার করাতে পারবো। বাট ম্যাক্সিমাম কয়টা গাড়ি একত্রে ট্রান্সফার হতে পারবে? 3টা গাড়ি। তাহলে আমার থ্রুপুট হচ্ছে 3। অর্থাৎ আমার ব্যান্ডউইথের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ সিগন্যাল আমি ট্রান্সফার করতে পারবো সেটাকেই বলা হচ্ছে থ্রুপুট। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে প্রপাগেশন স্পিড। তো প্রপাগেশন স্পিড, প্রপাগেট মানে হচ্ছে ট্রান্সফার হওয়া আর কি। তো অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে কি হারে ডাটা ট্রান্সফার রেট, অর্থাৎ এটাকে আমরা ভ্যালোসিটির সাথে কম্পেয়ার করতে পারি, যে কি বেগে ট্রান্সফার হচ্ছে ডাটাগুলো, প্রতি সেকেন্ডে কি হারে ডাটাগুলা সোর্স থেকে ডেস্টিনেশনে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে প্রপাগেশন স্পিড। অর্থাৎ প্রপাগেট হচ্ছে কত দ্রুত আর কি। এরপরে প্রপাগেশন টাইম। তো প্রপাগেশন টাইম হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পৌঁছাতে যে পরিমাণ সময় লাগে সেটাকেই বলা হচ্ছে প্রপাগেশন টাইম। এরপরে আসতেছে নয়েজ। তো নয়েজ হচ্ছে কি, যখন আমরা সোর্স থেকে ডেস্টিনেশনের ডাটা ট্রান্সফার করি, ডাটা ট্রান্সফার করার সময় আমাদের মূল সিগন্যালের সাথে আমাদের কিছু অবাঞ্ছিত সিগন্যাল আমাদের সিগন্যালের সাথে, আমাদের ডাটার সাথে যুক্ত হয়ে যায়, যে অতিরিক্ত বাইরে থেকে যে নয়েজ বা সিগন্যালগুলো আসে সেগুলোকেই বলা হচ্ছে নয়েজ আর কি। অর্থাৎ আমাদের ঝামেলা, যেমন তোমার হচ্ছে যখন আমরা ফোনে কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিই, আমরা যখন ফোনে কথা বলি, ফোনে কথার সময় মাঝে মধ্যে প্যাপু বিপ বিপ এরকম একটা আওয়াজ হয় না? তখন কি হচ্ছে, আমার অরিজিনাল সিগন্যালটা না পেয়ে সাথে অন্য কোনো একটা সিগন্যাল আমার কাছে চলে আসতেছে, ঠিক আছে? এটা এক ধরনের নয়েজ। আবার আরেকটা হতে পারে যে আমরা যখন রেডিও সিগন্যাল দিই, রেডিও ধরো আমার 88.0-তে রেডিও ফুর্তি, তো রেডিও ফুর্তির আমি ফ্রিকোয়েন্সি সেট করলাম আমার রেডিওতে, সেট করার পরেও সেই রেডিওতে যেটা আসতেছে, যেই মিউজিকটা বাজাচ্ছে বা যে নিউজটা আসতেছে বা যে গল্পটা করতেছে, সেটা আসার সাথে সাথে ঝিরঝির ঝিরঝির বা অন্য একটা রকম একটা শব্দও সাথে আসতেছে। মাঝে মধ্যে এরকম হয়, কারণ হচ্ছে কি, ওই রেডিও স্টেশন থেকে আমার কাছে, আমার রেডিওতে এই ডাটাটা আসতে আসতে মাঝখানে নয়েজ যুক্ত হয়ে গেছে। ডিস্টেন্সের কারণে হতে পারে, আমার মিডিয়াতে কোনো ঝামেলা থাকার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। মূল কথা হচ্ছে আমার ডাটার সাথে অবাঞ্ছিত যে সিগন্যালগুলো যুক্ত হয়ে যায় এগুলাকেই বলা হচ্ছে নয়েজ। তো এই নয়েজ বিভিন্ন ধরনের হয়, যেমন থার্মাল নয়েজ, হিটের কারণে যে নয়েজটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে থার্মাল নয়েজ।
ক্রস টক, যখন দুইটা সিগন্যাল একটা আরেকটার সাথে কোলাইড করে আর কি, একটা আরেকটার উপর দিয়ে দুইটা তার যাচ্ছে বা দুইটা ফ্রিকোয়েন্সি মিক্স করতেছে, তখন একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যাল মিক্স হয়ে যায় আর কি, এটাকে বলতেছে ক্রস টক। ঠিক আছে, তো এই ধরনের নয়েজগুলো হয়ে থাকে। এরপরে তোমার আসতেছে হচ্ছে নয়েজ ফিগার এবং এসএনআর। এসএনআর বলতে বোঝাচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। বলতেছে কি সিগন্যাল টু নয়েজ রেশিও অর্থাৎ অনুপাত, সিগন্যালের এবং নয়েজের অনুপাতকেই বোঝানো হচ্ছে আমাদের নয়েজ এসএনআর, অর্থাৎ সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ার, এটাকে ডেসিবল দ্বারা প্রকাশ করা হয় আর কি, অর্থাৎ টোটাল সিগন্যাল পাওয়ার বা অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাভারেজ নয়েজ পাওয়ার, এটার যে অনুপাত এই অনুপাতটাকেই বলা হচ্ছে নয়েজ। এই নয়েজ এসএনআর কেন ব্যবহার করা হয়, অর্থাৎ আমার সিগন্যালের সাথে নয়েজের আসলে কি পরিমাণ নয়েজ আছে সেই জিনিসটা বের করার জন্য। এসএনআর এর পরিমাণ যদি বেশি হয় তাহলে আমার সিগন্যালটা দুর্বল হয়ে যায় বা সিগন্যালে নয়েজের পরিমাণ বেড়ে যায় আর কি। আরেকটা আছে হচ্ছে নয়েজ ফিগার। নয়েজটা কখন হয়, যখন আমি সেন্ডার থেকে রিসিভারে কোনো ডাটা পাঠাচ্ছি তখন আমার একটা নয়েজ যুক্ত হয়ে যায় আমার ডাটার সাথে, বাট আমি সেন্ডার থেকে রিসিভারে কোনো ডাটা পাঠাই নাই, মানে আমি চুপ আছি, সেন্ডার এখন পজ আছে, বাট পজ থাকা সত্ত্বেও আমার কমিউনিকেশন লাইন মানে সেন্ডারের সাথে রিসিভার তো কানেক্টেড আছে। যখন কানেক্টেড আছে আমার যে কমিউনিকেশন মিডিয়া বাইরে থেকে তো আমার নয়েজ ঢুকতেছে আমার মিডিয়ার মধ্যে, তো সেন্ডার থেকে কোনো কিছু না পাঠানো সত্ত্বেও রিসিভার ইন্ডে যে নয়েজটা যায় সেটাকেই বলা হচ্ছে নয়েজ ফিগার, অর্থাৎ কোনো কিছু না সেন্ড করেও কিছু একটা সেন্ড হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে নয়েজ ফিগার আর কি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের কমিউনিকেশন টার্মিনোলজি। এই জিনিসগুলা আমরা কমিউনিকেশন করার সময় এই বিষয়গুলোই আমাদের কনসিডার করতে হয় আর কি। তো এই জন্য এগুলো সম্পর্কে তোমাদের চ্যাপ্টার 1-এ অর্থাৎ কমিউনিকেশন বেসিক্স, তো বেসিক্সের মধ্যে এই জিনিসগুলো দেওয়া ছিল। তো এই কমিউনিকেশন বেসিক্সের মধ্যে আর ছোট্ট অল্প কিছু জিনিস আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে কমিউনিকেশন পদ্ধতির মৌলিক উপাদান, the basic element of communication system. তো বেসিক এলিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে আমার যে প্রথমেই যে কথাটা বললাম যে আমরা যখন কমিউনিকেশন করব, কমিউনিকেশন করার সময় আমার একটা ইনপুট থাকা লাগবে, মানে আমার ডাটা, যে ডাটাটা আমি সেন্ড করব সেই ডাটাটা সেন্ড করবে কে, সেন্ডারের মাধ্যমে, সেন্ডারের মাধ্যমে ডাটাটা সেন্ড করে একটা মিডিয়ার মাধ্যমে রিসিভারে যাবে, দেন রিসিভারে সেই ডাটাটা আউটপুট, অর্থাৎ আমার ডাটাটাকে আবার কনভার্ট করতে হবে। আমি বিষয়টা যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই, যে আমার ইনফরমেশন থাকা লাগবে, সেই ইনফরমেশনটা কি আমার মেসেজ, মানে আমি যেটা রিসিভারে পাঠাতে যাচ্ছি সেই ইনফরমেশনটাকে আমার সিগন্যালে কনভার্ট করতে হবে। এই ইনফরমেশনটা মানে এই মেসেজটা আমার যাচ্ছে হচ্ছে আমার সেন্ডার, যে সে কি করবে, এই ডাটাটাকে আমার মেসেজ থেকে সিগন্যালে কনভার্ট করবে। সিগন্যালে কনভার্ট করার পরে এই জিনিসটা আমার যাবে কোথায়, ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি করে, ট্রান্সমিটার হচ্ছে ট্রান্সমিট করে, অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে সেই লাইনে ট্রান্সমিট করে সেন্ডার, মানে ট্রান্সমিশন লাইনে কিভাবে ট্রান্সমিট করে, এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে ট্রান্সমিট করবে কি সিগন্যাল,
সেইখান থেকে মেসেজটাই পাচ্ছে, ট্রান্সমিটার পাচ্ছে মেসেজ, সেই মেসেজটাকে সে অ্যানালগ সিগন্যাল হোক, ডিজিটাল সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল হোক, সেই সিগন্যালে কনভার্ট করবে, কনভার্ট করে ট্রান্সমিট করবে। ট্রান্সমিশন করবে কিসে? ট্রান্সমিশন লাইনে। ট্রান্সমিশন লাইন, সে ট্রান্সমিশন লাইনে কনভার্ট করার পরে, তো লাইন বা মিডিয়া যেটাই বলো, ট্রান্সমিশন মিডিয়া বা ট্রান্সমিশন লাইনে, সে ট্রান্সমিশন মিডিয়াতে লাইনে ট্রান্সমিট করার পর এখানে রিসিভ করবে কি? এই যে সিগন্যাল, এখানে কি পেলো? সে ইনফরমেশন মেসেজ পেলো, ট্রান্সমিটার মেসেজটাকে সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিট করলো ট্রান্সমিশন লাইনে, সেই ট্রান্সমিশন লাইন থেকে সিগন্যালটা রিসিভ করলো হচ্ছে আমার রিসিভার। রিসিভার রিসিভ করলো সিগন্যাল, ঠিক আছে? সেই সিগন্যালটাকে আবার রিসিভার করলো কি? আবার মেসেজে কনভার্ট করলো, মেসেজে কনভার্ট করে দেন আউটপুট দিল আর কি, ঠিক আছে? অর্থাৎ আমার ইনফরমেশন মানে ইনপুট, এটা ইনপুট দিব মেসেজ আকারে, সেটা ট্রান্সমিটার সিগন্যালে কনভার্ট করে ট্রান্সমিট করবে ট্রান্সমিশন লাইনে, ট্রান্সমিশন লাইন সেটা ট্রান্সমিট করবে রিসিভারের কাছে, রিসিভার সিগন্যাল হিসাবে রিসিভ করবে, রিসিভ করার পর সেটাকে আবার মেসেজে কনভার্ট করে আউটপুট আকারে আমার প্রোভাইড করবে আর কি। তো এইভাবে মূলত আমাদের ট্রান্সমিশনের কাজটা হয়ে থাকে, ঠিক আছে? তো আমাদের এখানে এই যে কমিউনিকেশন পড়লাম, তো কমিউনিকেশন বেসিক টার্মিনোলজিগুলো পড়লাম, এর সাথে আরও কিছু সিগন্যালের প্রকারভেদ দেওয়া আছে, যেমন অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল, টাইম ডোমেন সিগন্যাল, ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল, এগুলো একদম বেসিক জিনিস। যেমন অ্যানালগ সিগন্যাল আমরা প্রথমে বলছি, ডিজিটাল সিগন্যালটাও বলছি। পিরিয়ডিক সিগন্যাল বলতে পর্যায়ক্রমিক, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে একটা নির্দিষ্ট শেপ অর্থাৎ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বারবার আবর্তন করে, একই শেপে নির্দিষ্ট সময় পর পর যে সিগন্যালটা আবর্তন করে সেটাকে আমরা বলতেছি পিরিয়ডিক সিগন্যাল। আর নন পিরিয়ডিক সিগন্যাল বলতেছে কি, যে সে কোনো নির্দিষ্ট শেপ থাকবে না তার, সে ইচ্ছা মতো ঘোরাঘুরি করবে, সেটাকে নন পিরিয়ডিক সিগন্যাল বলতেছে। আর টাইম ডোমেইন, নির্দিষ্ট টাইমের অনুসারে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সে চলাচল করবে, অর্থাৎ টাইম অনুসারে ফ্রিকোয়েন্সি, টাইমের সাথে ফ্রিকোয়েন্সিটা কানেক্টেড। আমার টাইম অনুযায়ী আমার যখন ফ্রিকোয়েন্সিটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে থাকবে তখন সেটাকে বলতেছে টাইম ডোমেইন সিগন্যাল। আর এরপরে হচ্ছে কম্পোজিট সিগন্যালটা হচ্ছে যখন একই সাথে অনেকগুলো সিগন্যাল একত্রে ট্রান্সমিট করা হয়, সেটাকেই বলা হচ্ছে কম্পোজিট সিগন্যাল। তো এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সিগন্যাল আর ডাটা কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, অর্থাৎ ডাটা কমিউনিকেশন কোথায় কোথায় প্রয়োজন হয়, একদমই থিওরি বিষয়। যেটা হচ্ছে কি, যেমন শিক্ষাক্ষেত্রে আমরা যেরকম এই যে কমিউনিকেশন করতেছি তোমাদের সাথে আমি, এটাও এক ধরনের ব্যক্তিগত যোগাযোগ, যেমন মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন করি। ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের অনলাইন বিভিন্ন ধরনের যে নিউজ পেপারগুলো আছে সেখানে আমাদের, এছাড়া হতে পারে কি গবেষণার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একদমই থিওরি বিষয়, মানে কোথায় কোথায় ব্যবহার করা হয় এই জিনিসটা জাস্ট লেখা আছে। তো চ্যাপ্টার 1-এ শুধুমাত্র এই বেসিক বিষয়গুলো দেওয়া আছে। তো তোমাদের ডাটা কমিউনিকেশন চ্যাপ্টারে বেশ কিছু লজিক্যাল বিষয় আছে, যে বিষয়গুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে। তো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাসটা। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নইলে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিই। ওকে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আগামী দিন। তোমাদের আগামীকালকেও, হ্যাঁ, তোমাদের আগামীকালকে ডাটা কমিউনিকেশন এবং বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা আছে, সেটা হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2টা ক্লাস। তো আগামীকালকে দেখা হচ্ছে। আজকে আল্লাহ হাফেজ।